হ্যালো সবাই, কেমন আছেন? শুরু করছি আজকে ড্রামার এক্সপ্লেনেশন। আজকে ড্রামার নাম শাইন অন মি। ড্রামার গল্প শুরু হয় 2011 সাল থেকে। শুরুর দৃশ্যে আমরা দেখি চীনের একটি নামকরা হাসপাতালে একটি অত্যন্ত জটিল অপারেশন চলছে। অপারেশনটি অনেকক্ষণ ধরে চলতে থাকে। শেষ মুহূর্তে এসে প্রায় 8 ঘন্টা ধরে অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন ডাক্তার লেন। তার পুরো নাম লিন উ সেনজে। তিনি এই ড্রামার প্রধান নায়ক। অপারেশন সফল হওয়ায় রোগীর পরিবার এসে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। অপারেশন থিয়েটার থেকে বের হবার পর লিনের এক বন্ধু তাকে ফোন করে বলে আজ রাতে একটি পার্টি আছে, সেখানে তাকে অবশ্যই যেতে হবে। ডাক্তার লিন সাধারণত কোনো পার্টিতে অংশ নেন না, তাই তিনি প্রথমে যেতে চান না। কিন্তু তার বন্ধু বলে একজন মেয়ে আছে যে তোমাকে দেখেই তোমার প্রেমে পড়ে গেছে। শেষমেশ লিন রাজি হয়ে পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সুন্দরভাবে তৈরি হয়ে সাংহাই থেকে উশি শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে তার বন্ধু আবার ফোন করে জিজ্ঞেস করে কিরে কোথায়? লিন জানায় সে প্রায় পৌঁছে গেছে। ঠিক তখনই একটি স্টপে গাড়ি থামে। স্টপ থেকে আবার গাড়ি চালু করার পর হঠাৎ করে লিনের গাড়ির সামনে একটি বড় বস্তু পড়ে যায়। এড়ানোর কোনো সুযোগ ছিল না। ফলস্বরূপ ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং লিন গাড়ির ভেতরেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। কয়েক মাস পর এরপর গল্পের দৃশ্য বদলে যায়। এবার আমরা পরিচিত হই ড্রামার নায়িকার সঙ্গে। তার নাম নিশি গুয়াং। সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং বর্তমানে মাস্টার্স করছে। তার সঙ্গে থাকে তার চাচাতো ভাই চেং রুই, যাকে সে ছোটবেলা থেকেই নিজের ভাইয়ের মতো আগলে বড় করেছে। আগে নিশি গুয়াং ডরমেট্রিতে থাকত, কিন্তু এখন সে তার এক আঙ্কেলের বাসায় থাকে। নিশি গুয়াংয়ের জীবনে একটি কষ্টের অতীত আছে। তার প্রেমের প্রথম ক্রাশ তার ছোট ভাইয়ের প্রাইভেট টিউটার। ছেলেটিকে প্রথম দেখাতেই নিশি গুয়াং তার প্রেমে পড়ে যায়, কিন্তু সেই ভালোবাসা ছিল একতরফা। এবার আমরা চলে যাই 2012 সালে। একদিন নিশি গুয়াংকে দেখা যায় বাসা থেকে বের হতে। ঠিক তখনই সে দেখে তার ডরমেটরির বন্ধু রং রং এবং তার পুরনো ক্রাশ জিয়াংসু একসঙ্গে আসছে। এই দৃশ্য দেখে নিশি গুয়াংয়ের মন খুব খারাপ হয়ে যায়, কারণ জিয়াংসু তার বহুদিনের পছন্দের মানুষ। রং রং ও জিয়াংসু ছোটবেলার বন্ধু। তাদের সম্পর্ক নিয়ে ক্যাম্পাসে নানা গুঞ্জন চলতে থাকে। নিশি গুয়াং নিজের পায়ে দাঁড়াতে চায়। সে বাবা মায়ের ব্যবসার ওপর নির্ভর করতে চায় না। একদিন তারা সবাই মিলে একটি বড় জব ফেয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক ভিড় থাকায় নিশি গুয়াং নিজের সিভি জমা দিতে পারে না। তখন জিয়াংসু বলে তার পরিচিত একজন সিনিয়র আছে, সে চাইলে নিশি গুয়াংয়ের সিভি জমা দিতে সাহায্য করতে পারে। সেই সিনিয়র কাজ করেন শেং ওয়ান গ্রুপে, যা একটি বড় কর্পোরেট প্রতিষ্ঠান। সিভি জমা দেওয়ার সময় আমরা আবার দেখি ডক্টর লিনকে। তিনি এখন মেডিকেল পেশা ছেড়ে বিজনেসে যুক্ত হয়েছেন। লিন নিশি গুয়াংয়ের নাম শুনেই তার সিভিটি মন দিয়ে পড়েন এবং তার যোগ্যতায় মুগ্ধ হন। কিছুদিন পর নিশি গুয়াংশেং ওয়ান গ্রুপ থেকে চাকরির কল পায়, কিন্তু রং রং কোনো কল পায় না। এতেই বড় ভুল বোঝাবুঝি শুরু হয়। রং রং মনে করে নিশি গুয়াং ইচ্ছে করে চাকরির খবর লুকিয়েছে। সবাই নিশি গুয়াংকে দোষ দিতে থাকে। নিশি গুয়াং তখন বলে আমি নিজেকে প্রমাণ করব, আমি সেদিন কোনো ফোন রিসিভ করিনি। পরে জানা যায় রং রঙের ফোন হারিয়ে গিয়েছিল, তাই কোম্পানির ডরমিটরির ফোনে কল দিয়েছিল। সেদিন কেউ ডরমিটরিতে না থাকায় ফোন রিসিভ হয়নি। সিনিয়র পরে আবার কল করবেন বললেও ভুলে যান। নিশি গুয়াং লাইব্রেরির সিসিটিভি ফুটেজ এবং সিনিয়রের বক্তব্যের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করে। সবাই তখন তার কাছে ক্ষমা চায়। জিয়াংশু মনে মনে নিশি গুয়াংকে ভালোবাসে, কিন্তু কখনো সাহস করে বলতে পারে না। অন্যদিকে নিশি গুয়াং ভাবে জিয়াংশু হয়তো রং রংকেই ভালোবাসে। এই ভুল বোঝাবুঝির কারণে তারা ধীরে ধীরে দূরে সরে যায়। গ্র্যাজুয়েশন শেষ হলে নিশি গুয়াং তার ছোট ভাইকে নিয়ে বিদেশে ভ্রমণে যায়। এই ভ্রমণ তাকে মানসিকভাবে শক্ত করে তোলে। ফিরে এসে তার বাবা তাকে নিজের কোম্পানিতে যোগ দিতে বলেন, কিন্তু নিশি গুয়াং বলে আমি নিজের মতো করে কিছু করতে চাই। শেষ পর্যন্ত সে একটি বড় ব্যাংক সংযুক্ত কোম্পানিতে চাকরি শুরু করে। নতুন শহর, নতুন রুমমেট, নতুন সব কিছু। এরপর মেয়েটি তার জীবনের নতুন এক অধ্যায় শুরু করে এবং অতীতের সমস্ত কষ্টকে বিদায় জানায়।
কিউট কিউট দুজন রুমমেট পায়। তবে অফিসের ক্যাফেটেরিয়াতে একটি দৃশ্যে দেখা যায় যে সে তার অফিসের কম্পিউটার থেকে কিছু ফাইল ডাউনলোড করে ল্যাপটপে কপি করে নিয়ে এসেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ফাইলটি আর চলছে না। শিগুয়া ফিনান্স বিভাগে চাকরি করত। সেই ইয়ানজিকে বলে, আমি তোমার কেবিনে গিয়ে তোমার ল্যাপটপ থেকে ফাইলটি আমার ল্যাপটপে নিয়ে নেব, তুমি চিন্তা করো না। সেই ইয়ানজির কেবিনে গিয়ে ফাইল কপি করতে বসে, কিন্তু কপি হওয়ার মাঝপথেই ল্যাপটপটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক সেই রাতে শানসু শহরে প্রবেশ করে লিন। লিন মূলত শেংমা গ্রুপের হয়ে কাজ করে এবং সে এই কোম্পানিতে নতুন জিএম হিসেবে যোগ দিতে এসেছে। লিন যখন ভেতরে প্রবেশ করছিল তখন দেখা যায় শিগুয়া টেবিলের নিচে বসে ল্যাপটপের প্লাগ ঠিক করার চেষ্টা করছে। নিচ থেকে সে লিনকে দেখতে পায়। ওপরের দিকে তাকাতেই একজন অত্যন্ত সুদর্শন ছেলেকে দেখে সে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এই ছেলেটা আবার কে? আমি কি ধরা পড়ে গেলাম নাকি? সে দ্রুত টেবিলের নিচ থেকে বেরিয়ে আসে, তবে নিজের ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করে। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমিই কি শিগুয়া? এখানে নতুন জয়েন করেছ? শিগুয়া অবাক হয়ে ভাবে, এই লোক তার নাম জানল কি করে? সে দ্রুত ল্যাপটপ নিয়ে সেখান থেকে চলে আসে। তাকে কিছুটা বিচলিত দেখে ইয়ানজি জিজ্ঞেস করে, কি হয়েছে? ইয়ানজি তখন তাকে মেসেজ দিয়ে জানায়, জানো, আমাদের নতুন জিএম এসেছেন। তিনি দেখতে দারুণ হ্যান্ডসাম এবং হট। তুমি যদি দেখতে চাও তবে আমার কেবিনে এসো। লিন মূলত অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের জিএম হয়ে এসেছেন। তখনই শিগুয়ার কাছে একটি কল আসে এবং তাকে ফিনান্স ডিপার্টমেন্টে ডাকা হয়। সেখানে জানা যায় তারা একটি বড় ভুল করে ফেলেছে। অফিসে একটি নতুন কাগজ এসেছিল যেখানে টাকার অনেক বড় হিসাব ছিল। সেখানে চিচি নামের এক সহকর্মী সময়ের অভাবে ভুল করে ফেলেছিল। আসলে হিসাবগুলো ডলারে হওয়ার কথা ছিল, কিন্তু তারা ভুল করে সেগুলো চাইনিজ ইউয়ানে করে ফেলেছিল। লিন যখন এই ভুলের কথা জানতে পারে তখন সে নিজেই ক্লায়েন্টদের সাথে কথা বলে বিষয়টি মিটমাট করে নেয়। এরপর লিন শিগুয়াকে বলে, তুমি কাজের যোগ্য নও, ফিন্যান্স বিভাগে চাকরি করো অথচ টাকা পয়সার হিসাব বোঝো না। শিগুয়া এই ভুলের ব্যাপারে কিছুই জানত না। আসলে এটি চিচি করেছিল। চিচি সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু শিগুয়া তাকে থামিয়ে দিয়ে লিনের শাস্তি মাথা পেতে নেয়। মূলত অ্যাডমিন ডিপার্টমেন্টে লিনের কাছাকাছি থাকার জন্যই সে এই সুযোগ নেয়। লিন শিগুয়াকে স্টোর রুমের জিনিসপত্র গোছানোর দায়িত্ব দেয়। অনেক রাত পর্যন্ত শিগুয়া কাজ করছিল। হঠাৎ সে দেখে লিন তার ডান হাত দিয়ে বাম হাতটি চেপে ধরছে। আসলে 1 বছর আগে লিনের একটি বড় দুর্ঘটনা হয়েছিল, যার ফলে ডাক্তার হিসেবে তার কেরিয়ার শেষ হয়ে যায়। লিন সেখানে বসে শিগুয়ার করা ফাইলগুলো দেখছিল এবং বুঝতে পারছিল যে শিগুয়াকে দিয়ে অন্য কেউ কাজ করিয়ে নিচ্ছে। লিনের শিগুয়ার জন্য খারাপ লাগছিল। শিগুয়া লক্ষ্য করে লিন কিছু বিশেষ ফাইল নিয়ে গবেষণা করছে। সে বুঝতে পারে লিন অফিসের দুর্নীতি নির্মূল করার চেষ্টা করছে। তাই শিগুয়া সিদ্ধান্ত নেয় সে লিনকে সাহায্য করবে। পরদিন সে স্টোর রুমের সব কাগজ আলাদা করে সাজিয়ে রাখে। লিন তার স্মৃতিশক্তি দেখে বেশ অবাক হয়। এরপর একটি আবাসন সমস্যা নিয়ে জটিলতা তৈরি হয়। নিয়ম অনুযায়ী যারা অনেক দিন ধরে চাকরি করছে তারা বিল্ডিং নাম্বার 2 থেকে বিল্ডিং নাম্বার 1-এ যাওয়ার কথা, কিন্তু নতুন এক প্রভাবশালী ছেলেকে নিয়ম ভেঙে সেখানে জায়গা দেওয়া হয়। শিগুয়া এই দুর্নীতির প্রতিবাদ করার জন্য লিনের কাছে যায়। লিনের অফিসে গিয়ে শিগুয়া তার ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়ে পড়ে। লিন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে সেই ছেলেকে বের করে দেয় এবং ইয়ানজি ও ইউহাওকে সেখানে থাকার ব্যবস্থা করে দেয়। শিগুয়া তার বন্ধুদের কাছে অভিযোগ করে যে লিন তাকে প্রচুর কাজ দিয়ে জ্বালিয়ে মারছে। তার বন্ধু তাকে মজা করে বলে যে হয়তো লিন তার ওপর প্রতিশোধ নিচ্ছে। এদিকে শিগুয়া মনে মনে এখনও জুয়াংশু নামে একজনকে পছন্দ করত। একদিন জুয়াংশু তাদের অফিসে এলে শিগুয়া তাকে দেখার জন্য দৌড়ে যায়। লিন তাকে দৌড়াতে দেখে ফেলে এবং কাজ ফাঁকি দেওয়ার অপরাধে তাকে আরও বেশি কাজের শাস্তি দেয়। লিন বুঝতে পারছিল যে জুয়াংশুর প্রতি শিগুয়ার দুর্বলতা আছে। উইকেন্ডে শিগুয়া ও তার 2 রুমমেট সাংহাই যাবার পরিকল্পনা করে। শিগুয়ার মনে আশা ছিল সেখানে হয়তো জুয়াংশুর দেখা মিলবে। যাওয়ার পথে ট্যাক্সি না পাওয়ায় লিন তাদের নিজের গাড়িতে তুলে নেয়। গাড়িতে শিগুয়া ঘুমিয়ে পড়ে এবং পরে খুব লজ্জা পায়। সাংহাইতে গিয়ে সে জুয়াংশুকে খুঁজলেও তার দেখা পায় না। ফিরে আসার সময় লিন আবারও দুর্ঘটনায় শিকার হয়। রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে একটি দ্রুতগামী বাইক লিনকে ধাক্কা দেয়
এবং তার পায়ে প্রচণ্ড চোট লাগে। পরের দিন অফিসে জানানো হয় লিন 1 মাস অফিসে আসতে পারবে না। শিগুয়া মনে মনে খুব অপরাধ বোধ করে, কারণ সে লিনকে নিয়ে মনে মনে খারাপ কিছু ভেবেছিল। তাই সে নিজেই দায়িত্ব নেয় যে প্রতিদিন লিনের বাসায় গিয়ে জরুরি ফাইলে সই করিয়ে আনবে। পরদিন ফাইল নিয়ে লিনের বাড়িতে গেলে তার গৃহকর্মী জানায় লিন তাকে ভেতরে ডেকেছে। শিগুয়া ভেতরে গিয়ে দেখে লিন চুপচাপ বসে আছে। লিন তাকে ফাইলগুলো রেখে বাইরে অপেক্ষা করতে বলে। শিগুয়া অনেকক্ষণ অপেক্ষা করার পর গৃহকর্মী এসে জানায় যে লিন তাকে আগামীকাল আবার আসতে বলেছে। শিগুয়া বাইরে অপেক্ষা করার সময় লিনকে বলে যে দীর্ঘক্ষণ বসে থাকা তার জন্য বেশ একঘেয়েমি বা বোরিং লাগছে। সে জানতে পারে কয়েক বছর আগে একটি বড় অ্যাক্সিডেন্টের পর লিন আর সার্জিক্যাল স্ক্যালপেল ধরতে পারেন না, আর সে কারণেই তিনি ডাক্তারি ছেড়ে ব্যবসায় চলে এসেছেন। শিগুয়া সেখানে বসে বসে ফল খাচ্ছিল। লিনের ফাইলগুলোতে কেন সই করা হচ্ছে না তা দেখার জন্য সে ভেতরে প্রবেশ করে। লিন তাকে জানায় আগামীকাল থেকে তার বাড়ির পরিচারিকা ছুটিতে থাকবে। পরদিন শিগুয়া নিজের কাছে থাকা চাবি দিয়ে লিনের বাড়িতে ঢোকে এবং দেখে লিন পড়ার টেবিলে বসে আছে। সে ফাইলগুলো দিয়ে সেখানে অপেক্ষা করতে থাকে। একসময় শিগুয়া লক্ষ্য করে লিন কিছু একটা খাচ্ছেন। সে লিনকে 1 গ্লাস পানি এনে দিতে চায়। লিন মাথা নেড়ে সম্মতি দিলে সে বাইরে গিয়ে পানি নিয়ে আসে। লিন শিগুয়ার দিকে তাকিয়ে বুঝতে পারেন যে শিগুয়া এক ধরনের অপরাধবোধ বা গিল্টি ফিলিংয়ে ভুগছে। লিন জিজ্ঞেস করেন, তুমি কি মনে করছো আমার পায়ের এই অবস্থার জন্য তুমি দায়ী? শিগুয়া অস্বীকার করলেও মনে মনে সে কুণ্ঠিত ছিল, কারণ সেদিন মন্দিরে গিয়ে সে লিনকে নিয়ে নেতিবাচক প্রার্থনা করেছিল, আর তারপরই লিনের অ্যাক্সিডেন্ট হয়। লিন তখন তাকে বলেন, আগামীকাল থেকে তোমার আর এখানে আসার দরকার নেই, আমি সুস্থ হলে নিজেই অফিসে যাব। এরপর শিগুয়া অবসর সময়ে মেডিকেল বিষয়ক পড়াশোনা ও গবেষণা শুরু করে। আগে লিন তাকে প্রচুর কাজ দিতেন, কিন্তু এখন কোনো কাজ না থাকায় সে বেশ বোরিং ফিল করছিল। ইয়ানজি তাকে জিজ্ঞেস করে, স্যার এখন তোমাকে কোনো কাজ দিচ্ছেন না, তুমি তো এখন বেশ রিল্যাক্স মুডে আছো, তাহলে তোমার মন খারাপ কেন? একদিন ইয়ানজি শিগুয়াকে ফোন করে তার নিজের কিছু কাপড় নিয়ে আসতে বলে। ইয়ানজি তার রুমের চাবি ভুলে ভেতরে রেখে এসেছিল। ইউহাও তখন সেখানে ছিল না। ইয়ানজিকে সাহায্য করার জন্য শিগুয়া পাশের রুমের ব্যালকনি দিয়ে চেয়ারে দাঁড়িয়ে ইয়ানজিদের রুমে ঢোকার চেষ্টা করে। হঠাৎ একটি চিৎকার শুনে সে পেছন ফিরে তাকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে থাকে। লিন দৌড়ে এসে তাকে ধরে ফেলেন, কিন্তু এতে লিনের নিজের পায়ে আবার প্রচণ্ড চোট লাগে। শিগুয়া উপর থেকে পড়ায় মাথায় বেশ আঘাত পায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে অসুস্থ বোধ করে এবং বমি করে দেয়। সেখানে লিনের বন্ধু ডাক্তার সেনই উপস্থিত ছিলেন। তিনি লিনকে আশ্বস্ত করে বলেন, ওর মাথায় হালকা চোট লেগেছে, ঠিক হয়ে যাবে, আমি স্যালাইন আর কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। শিগুয়ার জ্ঞান ফিরলে লিন তাকে নাম জিজ্ঞেস করেন এবং তাকে চিনতে পারছেন কিনা জানতে চান। শিগুয়া বলে সে লিনকে চেনে, তাদের দেখা অফিসেই হয়েছে। লিন মনে মনে কিছুটা কষ্ট পান, কারণ লিনের স্মৃতিতে শিগুয়ার সাথে একটি পুরনো এবং গভীর সম্পর্ক ছিল, যা হয়তো ওই অ্যাক্সিডেন্টের সময়ের, কিন্তু শিগুয়ার তা মনে নেই। শিগুয়া লিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। সেনি শিগুয়াকে বলেন, তুমি যখন পড়ে গিয়েছিলে লিন খুব টেনশনে ছিলেন। তিনি নিজের পায়ের ব্যথার তোয়াক্কা না করে তোমাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছেন এবং সব তদারকি করেছেন। শিগুয়া লিনকে ধন্যবাদ জানিয়ে মেসেজ পাঠায়। হাসপাতালে থাকার সময় শিগুয়া লক্ষ্য করে অনেক বড় বড় নিউরোসার্জনরা লিনের কাছে পরামর্শ নিতে আসছেন। সে বুঝতে পারে লিন কত বড় ডাক্তার ছিলেন। এখন চাইলেও তিনি অস্ত্রোপচার করতে পারেন না ভেবে শিগুয়ার খুব খারাপ লাগে। একদিন শিগুয়া হাসপাতালে বসে মোবাইল গেম খেলছিল। লিন তার রুমে এলে শিগুয়া বলে, স্যার এই লেভেলটা শেষ করেই আপনার সাথে কথা বলছি। সে খেলায় এতই মগ্ন ছিল যে লিন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান। পরে শিগুয়া বুঝতে পেরে লিনকে সরি বলে মেসেজ দেয়। লিন তার গেমের লেভেলটি পার করে দেবার জন্য শিগুয়ার ফোনটি নিজের কাছে নেন, কিন্তু এক হাতে খেলতে গিয়ে লিন বারবার ব্যর্থ হচ্ছিলেন। শিগুয়া তা বুঝতে পেরে গেমটি নিয়ে নেয় এবং লিনের প্রতি সমবেদনা অনুভব করে। সুস্থ হয়ে শিগুয়া অফিসে ফিরে আসে। লিন সবার জন্য খাবারের আয়োজন করেন। সেখানে শিগুয়া জানতে পারে যে তার হাসপাতালের সমস্ত বিল লিন নিজে পরিশোধ করেছেন। শিগুয়া লিনকে বলে, আপনি কেন বিল দিলেন?
এখন তো আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। লিন হেসে বিষয়টি এড়িয়ে যান। শিগুয়া তখন লিনের আছে গিয়ে বলে, এখন থেকে আমাদের মধ্যকার সব দেনা পাওনা চুকে গেল, আমরা এখন সমান সমান। যাওয়ার সময় লিন তাকে লিন হুইসেন বলে ডাকার অনুমতি দেন এবং তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। লিন তাকে একটি মলম দেন যা শিগুয়ার কপালের আঘাতের দাগ দূর করতে সাহায্য করবে। শেনি তার বিয়েতে শিগুয়াকে ইনভাইট করেন। শিগুয়ার রুমমেটরা সন্দেহ করে যে লিন হয়তো নিজ হাতে শিগুয়ার নাম কার্ডে লিখে দিয়েছেন। এরই মধ্যে শিগুয়ার এক বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু তাকে ফোন করে জানায় সে শুনশু শহরে এসেছে। 2রা জানুয়ারি সেই বন্ধুর বিয়ে। শিগুয়া তাকে কথা দেয় যে সে অবশ্যই বিয়েতে যাবে। সে মনে মনে 1 জানুয়ারির সেই বিয়ের অনুষ্ঠান এবং বন্ধুর বিয়ের দাওয়াত নিয়ে পরিকল্পনা করতে থাকে। তবে সে কাউকেই নিজের মনের কথা বা লিনের প্রতি তার তৈরি হওয়া অনুভূতির কথা স্পষ্টভাবে বলতে পারে না। দৃশ্য পরিবর্তন হয়। শিগুয়া তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। সে তার মাকে জানায় যে সে পায়ে ব্যথা পেয়েছে, তবে সেটা যে ব্যালকনি থেকে পড়ে গিয়ে হয়েছে তা সে গোপন রাখে। এরপর তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নেয়। শিগুয়া জিজ্ঞেস করে দেরি হবে কিনা। লিন তাকে আশ্বস্ত করে যে দেরি হবে না। তারা একটি শপে যায়। শপ ওনার লিনের একজন প্রাক্তন পেশেন্ট ছিলেন। তিনি তাদের দুজনকে একসাথে দেখে খুব খুশি হন এবং বলেন, তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর মানিয়েছে। শিগুয়া কিছু বলার আগেই লিন তাকে ধন্যবাদ জানায় এবং ড্রেস দেখাতে বলে। শিগুয়া যখন ড্রেস দেখছিল তখন সেই মহিলা তাকে মেকআপ এবং হেয়ার স্টাইল করে দেওয়ার কথা বলেন। শিগুয়া প্রথমে রাজি হতে চায়নি, কারণ তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। কিন্তু তাকে খুব সুন্দর করে মেকআপ করে দেওয়া হয়। মেকআপ শেষ হওয়ার পর শিগুয়া বিল দিতে চাইলে কর্মচারীরা জানায় যে স্যার, লিন আগেই পেমেন্ট করে দিয়েছেন। এরপর সে লিনের সাথে গাড়িতে গিয়ে বসে। তারা কথা বলছিল যে নেক্সট টাইম বান্ধবীদের সাথে আসলে লিন ডিসকাউন্ট পাবে কিনা। এরপর তারা বিয়ের অনুষ্ঠান শেষ করে বাইরে আসে। তখন বরফ পড়তে শুরু করে। তারা দুজনে তুষারপাত খুব উপভোগ করছিল। সেখানে শিগুয়া ইউনিভার্সিটির বন্ধুদের সাথে দেখা হয়। শিগুয়া প্রাক্তনের কেউ দেখা যায় তার গার্লফ্রেন্ডের সাথে। গার্লফ্রেন্ড বলে তারা খুব ভালো আছে। শিগুয়ার মন খারাপ হয়। তখনই সেখানে লিন চলে এসে। শিগুয়ার বন্ধুরা লিনকে দেখে খুব অবাক হয়, কারণ লিন দেখতে অনেক সুন্দর ছিল। তারা ভাবতেই পারেনি শিগুয়া এত সুন্দর একজন বয়ফ্রেন্ড পাবে। সবাই তাদের নিজেদের বিয়েতে আসার আমন্ত্রণ জানায়। শিগুয়ার মন কিছুটা খারাপ থাকায় লিন তাকে একটি গেম স্টোরে নিয়ে যায়। সেখানে তারা গেম খেলে সময় কাটায়। লিন যখন গেম খেলছিল, শিগুয়া তার পেছনে দাঁড়িয়ে মজা করছিল। গেম শেষ করে তারা মুভি দেখতে যায়। সারাদিন ঘোরাঘুরির ক্লান্তিতে শিগুয়া মুভি চলাকালীন লিনের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। মুভি শেষ হওয়ার পর তারা হাঁটতে হাঁটতে কথা বলে। শিগুয়া জিজ্ঞেস করে, আপনি এত হ্যান্ডসাম হওয়া সত্ত্বেও কেন এখনও কোনো গার্লফ্রেন্ড নেই? লিন উত্তরে বলে সে তার জীবনের বেশিরভাগ সময় পড়াশোনায় কাটিয়েছে এবং মনের মতো কাউকে পায়নি। রাত বেশি হওয়ায় লিন শিগুয়াকে একটি নিরাপদ হোটেলে রেখে আসে এবং সাবধানে থাকতে বলে। সে নির্দেশ দেয় যেন অপরিচিত কেউ নক করলে দরজা না খোলে। পরদিন সকালে লিন আসে এবং তারা হোটেলের বুফে টিকিট দিয়ে নাস্তা করতে যায়। সেখানেও তারা নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে। এরপর তারা বিয়ের মূল অনুষ্ঠানে যায়। সেখানে শিগুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড তাদের দুজনকে একসাথে দেখে খুব ঈর্ষান্বিত হয়, কারণ তাদের দুজনকে খুব সুন্দর লাগছিল। অনুষ্ঠানে শিগুয়ার এক বান্ধবী লিনের পেশা নিয়ে কথা বলে। লিন এবং শিগুয়া একে অপরের প্রতি ভালোবাসা এবং যত্ন দেখে সবাই মুগ্ধ হয়। কিন্তু শিগুয়ার প্রাক্তন এটি সহ্য করতে না পেরে ঈর্ষার বশবর্তী হয়ে সবার সামনে ইচ্ছেকৃতভাবে শিগুয়ার গায়ের ওপর পানিও ফেলে দেয়। লিন টিস্যু দিয়ে সেসব পরিষ্কার করে দেয়। জাংজি এসব দেখে সহ্য করতে পারে না, তার খুব খারাপ লাগতে শুরু করে, মানে সে ভীষণ জেলাস ফিল করছিল। এদিকে লি জাংজির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে জেলাস ফিল করছে, কিন্তু তাকে কিছু বলে না। ওয়াইন পড়ে যাওয়ার কারণে জাংজি ওয়াইন ড্রিঙ্কস করতেই থাকে। জাংজি একের পর এক ওয়াইন খেতে থাকে। এতটাই খাচ্ছিল যে তার ওয়াইন খাওয়া যেন বন্ধই হচ্ছিল না। এদিকে আমরা শিগুয়াকে দেখতে পাই যে লিনকে বলে, আমি ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। সিন পরিবর্তন হয়। আমরা শিগুয়াকে বাথরুমে দেখি। সে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু তার মন খুব খারাপ ছিল, কারণ তার সামনে জাংজি অন্য একটি মেয়ের সঙ্গে এসেছিল। জাংজি তখন তাকে বলে, আচ্ছা, তোমার আগের নাম্বারটা কি এখনও চালু আছে? শিগুয়া বলে,
হ্যাঁ, আর কোনো নতুন নাম্বার নেইনি, পুরনো নাম্বারটাই ব্যবহার করছি। তখন সে বলে, আচ্ছা, তোমার ড্রেসের দামটা আমি দিয়ে দেব। এটা শুনে শিগুয়া বলে, না আমাকে ড্রেসের টাকা দিতে হবে না। আমি কিছুই মনে করিনি বা কল্পনাও করিনি তুমি এত তাড়াতাড়ি এত সাকসেসফুল একজন মানুষ হয়ে যাবে আর এত তাড়াতাড়ি মুভ অন করে নতুন রিলেশনে যাবে। এত তাড়াতাড়ি কি কেউ মুভ অন করতে পারে, তার ওপর একসাথে দুজনকে নিজের মধ্যে জড়ানো? এই প্রশ্নগুলো সে নিজেকেই করছিল, সে আদৌ মুভ অন করতে পেরেছে কিনা। সে বলে, হ্যাঁ, আমি মুভ অন করতে পেরেছি। আগে মনে হতো আমি পারিনি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আমি সত্যিই মুভ অন করেছি। আমি তোমাকে কেন এড়িয়ে চলেছিলাম এটা শুনে সে বলে, আমি কেন তোমাকে এড়িয়ে চলেছিলাম শুনতে চাও? আমাদের মাঝখানে এমন কি ঘটেছিল যে তুমি এমন কথা বলছো? তখন সে বলে, তুমি যেদিন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে রিজেক্ট করেছিলাম। ওই দিন তুমি বলেছিলে আমি ছাড়া তুমি আর কাউকে কখনো ভালোবাসবে না, একতরফাভাবে সারা জীবন আমাকে ভালোবেসে যাবে। তখন শিগুয়া বলে, না, আমি রোবট না, আমি পাথরও না, আমি একজন মানুষ, সাধারণ মানুষ। আমার মাথাকে এত বড় ইস্যু করার মতো কিছুই না, কিছুদিনের মধ্যেই আমি নর্মাল হয়ে যাব। তখন লিন বলে, আমি তোমাকে এইভাবে রেখে কোথাও যাচ্ছি না, তুমি আমার কথাগুলো শোনো। সে বলে, কি কথা? লিন বলে, দেখো, আজ পর্যন্ত আমি কারো সাথে ঠিকভাবে কথা বলিনি, তাই কোনো মেয়ের সাথে রিলেশন হয়নি। কিভাবে একজন মেয়েকে হ্যাপি রাখতে হয়, কিভাবে তাকে পটাতে হয়, এইসব বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। আমি তোমাকে হারিয়ে ফেলতে চাই না, হয়তো এই সময়ে আর কখনোই খুঁজে পাব না। তোমাকে আমার ভালো লাগে, তুমি আমার জীবনের প্রথম মেয়ে, যার প্রতি আমি সত্যিকারের ফিলিংস রেখেছি। আশা করি তুমি আমার প্রতিটি কথা বুঝতে পেরেছ, আর যদি না বুঝে থাকো তাহলে আমি কি করব? তখন সে তাকে একটা সুন্দর ড্রেস দেয় আর বলে, এই ড্রেসটা পরে বাইরে চলে এসো। কিছুক্ষণ পর আমরা শিগুয়াকে দেখি, সে সাদা ড্রেসটা পরে তার বান্ধবীদের সাথে বাইরে আসে। তার বান্ধবীরা বলে তারা চলে যাচ্ছে, দূরে যেতে হবে বলে তারা আর অপেক্ষা করে না। তখন দুজনের কেউই কিছু বলে না। এরপর লিন বলে, আচ্ছা, আমি কি তোমাকে ভুল কিছু বলেছি? আমি আমার মনের কথা তোমার কাছে বলেছি, যদি তোমার না করার থাকে সোজাসুজি বলে দাও। শিগুয়া বলে, আমি এখনও মুভ অন করতে পারিনি, আমার কিছু সময় দরকার, আমি হুট করে কোনো আশ্বাস দিতে পারছি না, দয়া করে আমাকে ক্ষমা করবেন। লিন বলে, তুমি আমার জীবনের প্রথম মেয়ে, তোমার ভালো না লাগলে না বলার অধিকার তোমার আছে। কিছুক্ষণ পর সে বলে, এই সব বাদ দাও, আমরা আমাদের শহরে ফিরে আগের মতো চলাফেরা করব। অফিসে আমি কিছু বলবো না, আমাদের দুদিনের ছুটি আছে, আমি মায়ের কাছে যেতে চাই। লিন বলে, মায়ের কাছে যাওয়ার জন্য কোনো অজুহাত লাগে না, যাওয়া তোমার অধিকার আছে, চলো আমি তোমাকে রেল স্টেশন পর্যন্ত ছেড়ে দিই। শিগুয়া বলে, আপনি এখন পর্যন্ত অনেক উপকার করেছেন, আমি আর আপনার উপর কোনো বোঝা হতে চাই না, আমি আমার মনের সব কথা বলে দিয়েছি। লিন বলে, না, আমি কিছু মনে করিনি, আমিও আমার মনের কথাই বলেছি। তুমি আমার কাছ থেকে দূরে থেকো না, আমাকে নিজেকে ইমপ্রেস করার একটু সময় দাও। এই বছরে আর দেখা হবে না, কারণ কাল নিউ ইয়ার ছিল, এজন্য মূলত সে কথাটা বলেছিল। কিছুক্ষণ পর সে সেটাকে বাই বলে নিজের বাসায় চলে যায়। শিগুয়া তার মায়ের কাছে পৌঁছেও লিনের কথাই ভাবছিল। বাইরের সব কিছু দেখলেও তার মনে পড়ে যাচ্ছিল লিনের কথা। এই ধাপে তারা সময়গুলো কাটিয়েছিল। লিন তখন তার মা ও সৎ বাবার সঙ্গে ছিল। তখন তারা তাকে জিজ্ঞেস করে, এবার নিউ ইয়ার কোথায় সেলিব্রেট করতে চায়? তখন সে ওই মাউন্টেনের কথা বলে। এটা শুনে তারা বলে, আচ্ছা, তাহলে এই জায়গাটাই ভালো, কাল সকালে আমরা সবাই চলে যাব। পরদিন আমরা শিগুয়ার ফ্যামিলিকে দেখতে পাই, তারা ওই জায়গায় এসে পৌঁছেছে। শিগুয়া সুন্দর সুন্দর জামাকাপড় পরেছিল, তাই তার ভাই তাকে অনেকক্ষণ ধরে খেপানোর চেষ্টা করে। তাদের মধ্যে অল্প অল্প কোমর ঝগড়া শুরু হয়। সবাই মিলে তারা বাসে ওঠে। বাসে বসে বসে শিগুয়া লিনের সাথে কথা বলছিল। তার ভাই যখন কাছে এসে বসে তখন সে তার ফোনটি লুকিয়ে দেয়। তাদের মধ্যে একটু দুষ্টুমিষ্টি ঝগড়া শুরু হয়ে যায়, যেটা পরে থেমে যায়। রাতে সবাই মিলে স্কেটিং করছিল। শিগুয়া যেহেতু ভালো স্কেটিং পারত না, তার ভাই তাকে বারবার উঠাচ্ছিল, পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল। তখন হঠাৎ জাংজির পুরো টিম সেখানে চলে আসে, তারাও স্কেটিং করতে এসেছিল। জাংজির টিম দেখে শিগুয়ার মন আবার খারাপ হয়ে যায়।
জাংজির টিমের একজন মেম্বার এসে জাংজির ফোন দিয়ে তাদের ছবি তুলে দেয়। তারপর শিগুয়ার ভাই জাংজিকে বলে, আপনি কি আমাদের একটা ছবি তুলে দিতে পারবেন? জাংজি ফোন নিয়ে ছবি তুলতে গিয়ে এক নজরে শিগুয়ার দিকে তাকায়। সেই মুহূর্তে ছবি তোলা শেষ হয়। এদিকে লিন শিগুয়াকে টেক্সট করছিল, তোমার দিনগুলো কেমন যাচ্ছে? তুমি কি জায়গাটা এনজয় করতে পারছো? টেক্সট দেখে জাংজির মন আরও খারাপ হয়ে যায়। সে রুমে এসে চুপচাপ বসে থাকে। তার ভালো লাগছিল না। তখন সে বাইরে গিয়ে বসে। তার এক বান্ধবী তাকে বলে, আমি ভালো করেই জানি তুমি শিগুয়াকে পছন্দ করো, তাহলে কেন শিগুয়াকে সত্যি কথাটা বলছো না? এইভাবে নিজের মনের কথা নিজের ভেতর লুকিয়ে রাখলে কিছু হবে না। শিগুয়া চুপচাপ তার বান্ধবীর কথা শোনে। পরে শিগুয়া আর তার ভাই বাসায় ফেরে। ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখে লিন তার হোটেলের একটি ছবি পাঠিয়েছে, সাথে লেখা, এটা তোমাদের হোটেল কেনা। এটা দেখে শিগুয়া অবাক হয়ে যায়। সে দ্রুত নিজের গরম কাপড় পরে বাইরে বের হয়। তার ভাই লক্ষ্য করে ভাবে, এত তাড়াহুড়ো করে সে কোথায় যাচ্ছে? শিগুয়া শীতের কাপড় পরে লিনের কাছে চলে আসে। লিন তাকে ডাক দেয়। শিগুয়া তাকে দেখে কিছুটা ইমোশনাল ও অবাক হয়, কারণ সে আশা করেনি সে আসবে। লিন এগিয়ে এসে জিজ্ঞেস করে, আপনি কি শুধু আমার সাথে দেখা করার জন্য এতদূর এসেছেন? লিন তার হাতে বরফ দিয়ে বানানো একটি স্নোম্যান এগিয়ে দেয়, বলে, তোমার কি মনে হয় আমি কি শুধু ফলো করেই এসেছি? তুমি কি খুশি হওনি? শিগুয়া বলে, হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। এই সারপ্রাইজটা আমার কাছে অনেক ভালো লেগেছে। হঠাৎ শিগুয়ার ভাই পেছন থেকে এসে জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? শিগুয়া বলে, এটা আমার ভাই। ভাই কিছুটা সন্দেহ করে জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছে? শিগুয়া বলে, আমরা স্কেটিং শেখার জন্য একজন টিচার খুঁজছিলাম। উনি স্কেটিং খুব ভালো জানেন, তাই আমাকে শেখাবেন। ভাই তখন জিজ্ঞেস করে, তাহলে উনি তোমাকে বরফের ডল দিলেন কেন? লিন বলে, এটা তোমার জন্য বানিয়েছি। ভাই বলে, আমার কোনো দরকার নেই। আপনি যদি আমার বোনকে ভালোভাবে স্কেটিং শেখাতে পারেন সেটাই যথেষ্ট। এরপর লিন চলে যায়। ভাই শিগুয়াকে সন্দেহ করতে থাকে, আমার কেন জানি মনে হচ্ছে এখানে কিছু একটা গড়বড় আছে।